সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী শিক্ষক গণিত। তোমাদের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর পদার্থ পঞ্চম অধ্যায়ের অবাস্তব চাপের আলোচ্য বিষয় হলো তোমার টর্সেলি পরীক্ষা এবং হুকের সূত্র। টর্সেলি পরীক্ষা এবং বিজ্ঞানী হুকের সূত্র। বিজ্ঞানী টর্সেলি সর্বপ্রথম 1643 সালে এই টর্সেলি একটা পরীক্ষা করেন। এই পরীক্ষার অনুসারে তার নামানুসারে দেওয়া হয় এই টর্সেলি পরীক্ষা। পরীক্ষাটা কিভাবে করেন? তিনি একটি পাত্র নেন। এই পাত্র পারদ দ্বারা পূর্ণ আছে। এই পাত্র কি দ্বারা? পারদ দ্বারা পূর্ণ। এর ভিতরে একটা কাঁচের নল, আমরা দিলাম। এই কাঁচের নলটা পারদ দ্বারা পূর্ণ করা আছে। পারদ দ্বারা পূর্ণ করা আছে কিভাবে দেখো তো। মনে করলাম এর একটা কাঁচের নল। এই কাঁচের নলটা আমরা এইভাবে পানি দেওয়ার পরে এই যেভাবে ধরবো, এইভাবে আমরা এই কাঁচের নলের ভিতরে স্থাপন করব। তাহলে প্রথমে এটা কিন্তু মুখ খোলা মুখ ছিল। এটা একটা পারদ দ্বারা পূর্ণর উপরে এটা কাঁচের নল, ধরো 100 সেন্টিমিটার 1 মিটার, এরকম নল একটা এইভাবে পূর্ণ করে দিল। ধরার পরে কি ঘটনা ঘটবে দেখো। ঘটার পরে এখানে এইটুক ছিল তোমার মনে করো 1 মিটার ছিল। এই দেওয়ার পরে এই যখন দিবা দেখবা এই সেন্টিমিটার এইটুক, এই যে এই সেন্টিমিটার পর্যন্ত নিচে নামছে। দ্যাট মিন্স এইটুক হলো 76 সেন্টিমিটার। এই উপরে একটু খালি এইটুক কত? 24 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা কি করলাম, একটা পারদপূর্ণ একটা পাত্র নিলাম। পাত্রের ভিতরে একটা নল 100 সেন্টিমিটার, দ্যাট মিন্স 1 মিটার পূর্ণ করা একটা নল এইভাবে আমরা এইভাবে খোলা ছিল। এইভাবে দেওয়ার পরে এটা দেখা গেল তোমাদের এই পানি, এই বাহুর চাপ যে আছে, বাহুর চাপ আস্তে আস্তে এই নিচে নামবে। দ্যাট মিন্স কত সেন্টিমিটার পর্যন্ত হলো? 76 সেন্টিমিটার। তাহলে তোমরা বলতে পারো যে বায়ুমণ্ডলের এই চাপটা কত সেন্টিমিটার ছিল? 76 সেন্টিমিটার ছিল। এই উপরে যে খালি ছিল এটা হলো 24 সেন্টিমিটার। এখানে তোমার একটা প্রশ্ন আসে যে টর্সেলির শূন্যস্থান বলতে আমরা কি বুঝি? টর্সেলির শূন্যস্থান কত সেন্টিমিটার ফাঁকা? 24 সেন্টিমিটার ফাঁকা। এই টর্সেলির শূন্যস্থান এভাবে তোমরা সংখ্যাটা বলতে পারো। কাঁচ নলে যে পারস্তম্ভে 76 সেন্টিমিটার নিচে এবং উপরে যে 24 সেন্টিমিটার ফাঁকা আছে, তোমার অনেক সময় প্রশ্ন করে এই এখানে যে 24 সেন্টিমিটার ফাঁকা আছে, এখানে কি পূর্ণ আছে? এখানে পারদ পূর্ণ আছে। কত মিটার, কত সেন্টিমিটার? 24 সেন্টিমিটার পারদ পূর্ণ আছে। তাহলে তোমরা টর্সেলির শূন্যস্থানের সংজ্ঞাটা এইভাবে দিবা যে কাঁচ নলের যে পারস্তম্ভ দাঁড়িয়ে আছে, তার উপরের নলের যে ফাঁকা অংশ, দ্যাট মিন্স 24 সেন্টিমিটার আছে, এই ফাঁকা অংশের নাম হলো টর্সেলির শূন্যস্থান। এই টর্সেলির শূন্যস্থান দ্যাট মিন্স আমাদের একটা বাতাসের চাপ আছে। যেমন আমাদের বাতাসের চাপ 10 পাওয়ার 5 নিউটন। এই আমাদের বায়ুমণ্ডলে একটা চাপ দিচ্ছে। এই চাপের জন্য আমাদের কিন্তু যে চাপটা দিচ্ছে একটা ব্যালেন্স আছে, সমতুল্য হচ্ছে। এর জন্য আমরা চাপ অনুভব করতে পারি না। মোটামুটি ভাবে যে বায়ুমণ্ডলে একটা চাপ আছে 10 পাওয়ার 5 নিউটন। এটা মোটামুটি ভাবে বলা যায় একটা হাতির ওজনের সমান। তাহলে একটা হাতির ওজনের সমান কত? 10 পাওয়ার 5 নিউটন। স্বাভাবিকভাবে পারদস্তম্ভে আমরা যে স্বাভাবিক চাপকে আমরা এইভাবে নির্ণয় করতে পারি 101। আমরা স্বাভাবিক চাপ 1.01 10 পাওয়ার 5 গুণন 10 পাওয়ার 5 স্কেল, এইভাবে আমরা বলতে পারি। দেখো এখন তাহলে বায়ুমণ্ডলের এই টর্সেলি পরীক্ষা দ্বারা তিনি কি পড়ছেন যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা যায়, যে চাপ কতটুকু আছে। তোমরা জেনে থাকো যে আবহাওয়াবিদেরা যে বিভিন্ন আবহাওয়া দেয়, যে আজ বৃষ্টিপাত হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, এগুলো মূলত কার মাধ্যমে পরীক্ষা করা যায়? এই বিজ্ঞানী টর্সেলির মাধ্যমে। এই যে একটা পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষার মাধ্যমে বলা যাবে আজ বৃষ্টি হবে না ঘূর্ণিঝড় হবে। তাহলে আমরা এর মধ্যে বায়ুমণ্ডলের চাপও নির্ণয় করে যাই। বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে, বায়ুমণ্ডলে তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ তোমার বল প্রয়োগ করা হয়, সেই পরিমাণ বলকে বলা হয় বায়ুমণ্ডলের চাপ। দেখো এই ব্যারোমিটার মূলত আমরা কি বলি? ব্যারোমিটার হলো বায়ুমণ্ডলে চাপ নির্ণয় করার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। তাহলে আমরা এই টর্সেলি পরীক্ষার মাধ্যমে আমরা আবহাওয়াবিদেরা বলে এখন বৃষ্টিপাত হবে কিনা। দেখো
আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা খেয়াল করো। মনে করলা একটা বাড়ি, সামনে 3টা নাইট গার্ড দাঁড়িয়ে আছে, তারা কিন্তু বাড়ি দেখাশোনা করছে। অন্য জায়গা দূর দূরান্ত থেকে 2টা চোর তারা খেয়াল করতেছে এই বাড়ি ঢুকবো, তারা স্ট্যান্ডলি দাঁড়িয়ে আছে। তাহলে এই চোরটা কি করব, আস্তে তারা যেহেতু সোজা আস্তে আস্তে যাবো, যারপর দ্রুত বের হয়ে আসবো, তাই না? আর তারপরে আরেকটা উদাহরণ দাও তোমরা খেয়াল করো, যখন দেখবো যে এই চোরটা, এই নাইট গার্ড তারা যে এটা তত্ত্বাবধায়ক আছে, তারা আস্তে আস্তে ঘুমাচ্ছে, তখন চোর হুট করে যাবো, হুট করে যায় আবার তাড়াতাড়ি এসে পড়বো। এর অর্থ হলো, দেখো আমি একটা এর উদাহরণ বলা অর্থ হলো, দেখো এই যে বেরোমিটারের পারদ যদি আস্তে আস্তে, যে এখানে আস্তে আস্তে নিচে নামে, আস্তে আস্তে নিচে নামলো, বেরোমিটারের পারদ যদি আস্তে আস্তে নিচে নামে, তাহলে কি হবো, দেখো এই যে হবো বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা আছে, যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা কি বুঝলাম, যদি বেরোমিটারের পারদ যদি আস্তে আস্তে নিচে নামে তাহলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরেটা দেখো, বেরোমিটার পারদ যদি দ্রুত নিচে নামে, অর্থাৎ বায়ুর চাপ একেবারে নিচে নেমে গেল, তাহলে কি ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথমে আমরা কি দেখলাম, বেরোমিটারের পারদ যদি আস্তে আস্তে নিচে নামে তাহলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আর বেরোমিটারের পারদ যদি দ্রুত নিচে নামে, অর্থাৎ বায়ুর চাপ একেবারে নিচে নেমে গেল, তাহলে ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বরটা কি বলছি, বেরোমিটার পারদ যদি আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠে, অর্থাৎ বায়ুর চাপ বাইরে গেছে, অনেক বায়ুর চাপ, এবং জলীয় বাষ্প দূর হচ্ছে, কোনো জলীয় বাষ্প থাকবে না, তাহলে কি হবে, আবহাওয়া শুষ্ক থাকবে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে বেরোমিটার বলতে কি বুঝি, বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম হলো বেরোমিটার, যে বায়ুর চাপ নির্ণয় করা হয় তাকে হলো বেরোমিটার। এই বেরোমিটার দ্যাট মিন্স টরিসেলি পরীক্ষা করছে, এই টরিসেলির মাধ্যমে আমরা 3 ধরনের ঘটনা ঘটে। 1 নম্বর কি, বেরোমিটারের পারদ যদি আস্তে আস্তে নিচে নামে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর, বেরোমিটারের পারদ যদি দ্রুত নিচে নামে, অর্থাৎ বায়ুর চাপ একেবারে নিচে নামে যাবে, তাহলে জ্বর হবে বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর বলা আছে, বেরোমিটারের পারদ ধীরে ধীরে যদি উপরে উঠে, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ বাড়ছে, অর্থাৎ জলীয় বাষ্প থাকছে না, তখন কি হবো, তোমার আবহাওয়া শুষ্ক থাকবে। এই টর্সেলি তোমার পরীক্ষার মাধ্যমে এই 3টে জিনিস আমরা অনুভব করতে পারি। এখন আমরা দেখব যে হুকের সূত্রটা, হুকের সূত্রে কি বলা আছে। হুকের বিজ্ঞানী হুক তার নাম অনুসারে এই সূত্র নাম দিয়েছে কি, হুকের সূত্র। এই হুকের সূত্রটা বলতে আমাদের জানতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। কি বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে যদি আমরা বলি পীড়ন বলতে কি বুঝি, পীড়ন বলতে দেখো একটা জিনিস, এই জিনিসটা থেকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করে, এই জিনিসটার উপর বাইরে থেকে একটা বল প্রয়োগ করলে যদি পদার্থের আকার আকৃতি পরিবর্তন গঠন করা হয়, সেটাই হলো মূলত বিকৃতি। কি বলছি, একটা বস্তু বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করি, যে বল প্রয়োগ করলে এটা যদি তোমার দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয়, সেটা হলো মূলত বিকৃতি। ওকে, তোমরা বুঝতে পারছো? তাহলে বিকৃতি বলতে কি বুঝি, বাইরে থেকে একটা বস্তু বাইরে থেকে বল প্রয়োগ করলে এই যদি পদার্থের দৈর্ঘ্যের আকার আকৃতি আপেক্ষিক পরিবর্তন হয়, সেটা হলো কি, বিকৃতি। আর পীড়ন বলতে একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের যে বল তৈরি করা হয়, সেটা হলো পীড়ন। আর হুকের সূত্রটা কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কি হবো, বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক
সীমার মধ্যে কি হবে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, বিকৃতির সমানুপাতিক। তাহলে দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা স্থিতিস্থাপক মানে সীমা আছে নির্দিষ্ট, যেমন একটা স্প্রিং আমরা কতটুকু টান দিয়ে লম্বা করতে পারবো, যতটুকু মানে আবার বেশি তার দিলে স্থিতিস্থাপক সীমার বাইরে চলে যাবো, এই যতটুকু লম্বা করতে পারবো এটা হলো স্থিতিস্থাপক সীমা। তাহলে আমরা কি বলি স্থিতিস্থাপক সীমার পীড়ন বিকৃতির সমানুপাতিক। দ্যাট মিন্স আমরা লিখতে পারি পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, বা আমরা পীড়ন লিখতে পারি এই পীড়ন এই প্রপোর্শনাল সমান সমান জন্য একটা ধ্রুবক থাকবে, সমান সমান ধ্রুবক গুণ বিকৃতি, এটা হলো পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা আমরা এইভাবে লিখতে পারি, বা পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি সমান সমান ধ্রুবক, এটা হলো পীড়ন বিকৃতির সমানুপাতিক বোঝায়। দেখো তাহলে পীড়ন বাই বিকৃতির সমান কি ধ্রুবক। এখন এই পীড়ন সূত্র আমরা প্রয়োগ করব কিভাবে, দেখো এটা আমরা এভাবে প্রমাণ করতে পারি। পীড়ন দৈর্ঘ্যের বিকৃতি হলে, দেখো এই পীড়ন দৈর্ঘ্যের বিকৃতি, দৈর্ঘ্যের বিকৃতি একটা সূত্র আছে। দৈর্ঘ্যের বিকৃতি কিভাবে হবে, দেখো দৈর্ঘ্যের বিকৃতি আমরা এভাবে লিখতে পারি, পীড়নকে টি বাই এ প্রপোর্শনাল, এখানে টি বাই এ প্রপোর্শনাল এল মাইনাস এল নট বাই এল নট, মানে এটা হলো পীড়ন যখন দৈর্ঘ্যের বিকৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করাবো টি প্রপোর্শনাল এল বাই এ। এখন আমরা টি বাই এ বা টি বাই এ এই প্রপোর্শনাল ওঠার জন্য আমরা কি দেই, একটা ধ্রুবক চিহ্ন দিই। এখানে ধ্রুবক চিহ্নটা আমরা দিব এই যে, এর নাম হলো ইয়াংস মডুলাস এল মাইনাস এল নট বাই এল নট। তাহলে টি বাই এ এই চিহ্নটার নাম হলো ইয়াংস মডুলাস, বা কি বলা হয় ইয়াংস মডুলাস বা আয়তক গুণনীয়ক। এটা হলো পীড়ন দৈর্ঘ্যে যখন বিকৃত হবে এই সূত্রের দ্বারা আমরা অঙ্ক করব। আবার যখন পীড়ন তোমার হবে আয়তন বিকৃতি, পীড়ন আয়তন বিকৃতি আমরা লিখব টি বাই এ প্রপোর্শনাল বি বাই বি মাইনাস বি নট বাই বি জিরো, সেম বা টি বাই এ। আমরা এ সমান সমান একটা দিয়ে আমরা আমাদের একটা মডুলাস চিহ্ন দেবো। মডুলাসটা দেখো আমরা কি দিতে পারি, এটা উঠে দিতে আমরা বি দিতে পারি, বা বাল্ক মডুলাস বি মাইনাস বি নট বাই বি নট, এটা হলো বাল্ক মডুলাস। এই আমরা দুইটা সূত্র দেখলাম। তাহলে আমরা টি বাই এ পীড়ন সমান কি লিখতে পারি, পীড়ন টি বাই এ এল মাইনাস এল নট বাই এল নট, এই প্রশ্নটার জন্য আমরা ওয়াই দিলাম। এটা ওয়াই না মূলত তোমার হলো ইয়াংস মডুলাস আয়তনিক গুণক বলে, আর এই প্রশ্ন রয়েছে বাল্ক মডুলাস। এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা ইয়ংকের গুণাঙ্ক মানে ইয়াং গুণাঙ্ক, পীড়ন এবং পীড়ন বিকৃতি, হুকের যে সূত্র আছে হুকের সূত্র, এই দুইটা দিয়ে আমরা অঙ্ক করব। এখন দেখো আমি যে তোমাদের তাহলে কি সূত্র শিখাইলাম, তোমাদের মূলত শিখাইলাম টি বাই এ সমান সমান বাল্ক মডুলাস এল মাইনাস এল নট বাই এল নট, একটা সূত্র। আর একটা সূত্র শিখলাম কি টি বাই এ সমান বাল্ক মডুলাস বি বা বি মাইনাস বি নট বাই বি জিরো। এই দুটো সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। দেখো আমাদের তাহলে পীড়ন তো তোমরা বুঝেছ, পীড়নটা কি আবার আমি বলছি, একক ক্ষেত্রফলের বিকৃতি কারণে পদার্থের ভিতরে যে বল তৈরি করা হয় সেটা হলো বিকৃতি, সেটা হলো পীড়ন। আর বিকৃতি কি, এই যে একটা বস্তুর উপর বাইরে থেকে যে বল প্রয়োগ করলে বলের আকার আকৃতি দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেটাই হলো তোমার
বিকৃতি, পীড়ন বিকৃতি হুকের সূত্র এগুলো। আর বিজ্ঞানী টরিসলি কত সালে এটা পরীক্ষা করেছিল? 1643 সালে। এর ভিতরে আমরা বায়ুমণ্ডলের চাপের সংজ্ঞাটা তোমাদের বলেছিলাম। বলো তো দেখি, বায়ুমণ্ডলের চাপটা কি? বায়ুমণ্ডলে তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলের চাপ বলে। দেখো, বায়ুমণ্ডলের চাপ তোমাদের এখানে আসে টরিসলির শূন্য স্থান। তাহলে টরিসলির শূন্য স্থান কত সেন্টিমিটার ছিল তোমাদের বলো তো? 24 সেন্টিমিটার ছিল। আর পারস্তম্ভটা কত সেন্টিমিটার ছিল? 76 সেন্টিমিটার ছিল। তাহলে এখানে টরিসলির শূন্য স্থান কত? 24। আর এটা হলো তোমার বায়ুমণ্ডলের চাপ। তাহলে আমাদের যে একটা বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে কত? 10⁵ নিউটন। দেখবেন এটা কার ওজন? একটা হাতির ওজন। তাহলে কি গেল? বাতাসের চাপ। মূলত এখানে যে আমরা কাজ করতেছি হুকের সূত্রটা, এই হুকের সূত্রের মধ্যে কি পীড়ন আর বিকৃতি এবং টরিসলির শূন্যস্থানের মধ্যে আসলো কি তোমাদের 24 সেন্টিমিটারের শূন্যস্থান। 76 সেন্টিমিটার কত? 76 সেন্টিমিটার হলো তোমাদের বায়ুমণ্ডলের চাপ। তাহলে আমাদের পদার্থ অবস্থা ও চাপের ভিতরে এই টরিসলি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো টরিসলি। তাহলে টরিসলিটা মূলত আমরা কিসের জন্য ইউজ করি বলো তো দেখি? তোমাদের কিছু বাড়ি কাজ থাকলো। বাড়ি কাজটা কি তোমরা বলবা? বলো তো দেখি, টরিসলি এই যে পরীক্ষা করেছিল কত সালে? আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি 1600 কত সালে? 1643 সালে। এই 1643 সালে এই পরীক্ষাটা করেছিলেন। তাহলে আমাদের যে টরিসলি একটা কাঁচনলটা দিয়েছিলাম, কাঁচনল কত সেন্টিমিটার ছিল? 100 সেন্টিমিটার। বায়ুমণ্ডলের চাপ কত ছিল? 76 সেন্টিমিটার। এবং শূন্যস্থান কত ছিল? 24 সেন্টিমিটার। মোটামুটি ভাবে বায়ুমণ্ডলের চাপ কত? 10⁵ নিউটন। দ্যাট মিনস একটা হাতির ওজনের সমান। আর আমরা এখানে বায়ুমণ্ডলে কিছু মূল উপাদান আছে। মূল উপাদান কি? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। এটা বায়ুমণ্ডল মূল। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এবং এখানে কি আছে? বায়ুমণ্ডলে যে আছে, বায়ুমণ্ডলের চাপ আছে, এখানে পানি আছে, H2O পানি। এখানে পানির ভর কত তোমরা জানো? 18 গ্রাম। 18 গ্রাম কিভাবে দেখো? হাইড্রোজেন কত? হাইড্রোজেন হলো দেখো আমরা কিভাবে করব? 1 গুণন 2 প্লাস অক্সিজেন 16। এই তাহলে সমান সমান 2 যোগ 16 সমান সমান কত? 18 গ্রাম। তেমনি আমরা কার্বন ডাই অক্সাইড যদি বের করি, কার্বন কত? 12, অক্সিজেন হলো 16 গুণ 2, তাহলে 12 যোগ 32 সমান সমান কত? 44 গ্রাম। তেমনি অক্সিজেন 16 গুণন 2 সমান 32 গ্রাম। নাইট্রোজেন কত? 14 গুণন 2 সমান 28 গ্রাম। তাহলে আমাদের এই বায়ুমণ্ডলের মূল উপাদানগুলো কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর অন্যান্য আছে। এবং এখানে জলীয় বাষ্প পানি। পানির আণবিক ভর কত? এই 18 গ্রাম। তাহলে তোমরা এভাবে টরিসলি পরীক্ষাটা যদি ঠিকভাবে করো তাহলে তোমরা ভালো করতে পারবা। আর আমাদের দেখো টরিসলি পরীক্ষাটার তোমাদের কিছু প্রশ্ন আসে এখানে। এখানে হোমওয়ার্ক আছে কি যে টরিসলির পরীক্ষাটা চিত্র অঙ্কন করো এবং তার বর্ণনা লেখো। এখানে তোমাদের আসতে পারে তোমাদের হুকের সূত্রটা কি, তারপর পীড়ন ও বিকৃতির সমানুপাতিক। দ্যাট মিনস এটা হুকের সূত্র। পীড়ন ও বিকৃতি বলতে আমরা কি বুঝি? হুকের সূত্রটা প্রমাণ করো। আবার এখানে দিয়া এই যে আমরা যে কিন্তু আরেকটা প্রশ্ন তোমাদের রিলেটেড প্রশ্ন, বাংলাদেশে যে বিভিন্ন নৌপথে দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা এড়ানোর জন্য এই যে আমরা পারস্তম্ভটা ইউজ করতে পারি। পারস্তম্ভটা ইউজ করলে আমরা বাংলাদেশে দেখো আমাদের বাংলাদেশে প্রায় অধিকাংশ সময় নৌপথে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা এই বায়ুমণ্ডলের চাপ ইউজ করতে পারি। দেখো একটা বস্তু, এই বস্তুটা যে ডুবন্ত না ভাসন্ত, এই বস্তুটা ডুববো না ভাসবো, মানে জাহাজটা ডুববো না ভাসবো, এই যে এটার উপর আমরা নির্ণয় করতে পারি। যখন দেখবো যে অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা এই বায়ুমণ্ডলের এই যে পারস্তম্ভ চাপের মাধ্যমে প্রয়োগ করতে পারি। এভাবে তোমরা হুকের সূত্র গেল কি টরিসলির সূত্র গেল, তাহলে তোমরা সহজে কাজ করতে পারবা। সবাইকে ধন্যবাদ।